আগের রং শেষ। আপনারা যা শিখেছেন তা অনুশীলন করুন। সর্বদা স্নেহময় থাকুন। বলো ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, আমাদের সকলের মনে নাট্যশাস্ত্র নিয়ে কিছু প্রশ্নের উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, তাই আমরা সকলে আপনার কাছে এসেছি সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য। বেশ, কোনো রকম দ্বিধা না রেখে প্রশ্নগুলো করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? আর এর উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝারও একটি মাধ্যম। ক্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম ও দ্বন্দ্বের দিকে অগ্রসর হয়, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে এই প্রার্থনা করেন যে এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে শ্রবণ এবং দর্শন দুটোই থাকে, এবং এর প্রভাবে মানুষ আবার ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরে আসে। কিন্তু গুরুদেব, বেদই তো জ্ঞানের ভাণ্ডার। জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে বেদে। এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই তো যথেষ্ট ছিল গুরুদেব। এই নতুন পঞ্চবেদের কি বাই প্রয়োজন ছিল? যাতে এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, নাটকের মাধ্যমে সাধারণ মানুষের শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যেই ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদান একত্রিত করে নাট্যবেদ রচনা করেন। বেদের 4টি উপাদান, সেগুলো কি কি গুরুদেব? নাটকে যে পাঠ শুনছেন, ভগবান ব্রহ্মা তা ঋগ্বেদ থেকে নিয়েছেন। সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ, অভিনয় যজুর্বেদ এবং নাট্য রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। বেদের এই 4টি উপাদান একত্রিত করেই নাট্যশাস্ত্র নির্মাণ করা হয়েছে। গুরুদেব, তাহলে নাটক কি শুধু দেবতাদের জন্যই নির্মাণ? তা কেন? রাক্ষসেরা ব্রহ্মার কাছে ঠিক একই প্রশ্ন করেছিলেন। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশাস্ত্র সবার জন্য। এতে দেবতা, অসুর, মানুষের সমস্ত শুভ অশুভ কাজ দেখা যাচ্ছে। নাটক মানে যারা দুঃখ, ক্লান্তি এবং শোকে ভোগে তাদের স্বস্তি প্রদান করা। এতে তো সমস্ত স্বাদ, আবেগ, শাস্ত্র, কারুকার্য অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় না। অদ্ভুত! সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে। জাগতিক অজাগতিক, লৌকিক অলৌকিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক, এই জগতের সমস্ত ভাবের প্রতিনিধি এই শাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, তাই আমরা নাট্যকলাকে সব শিল্পের উৎপত্তি বা সঙ্গমও বলতে পারি। তাহলে মুনিবর, নাট্যকলা এমন এক চমৎকার শিল্প যা বেঁচে থাকার জন্য শ্বাস নেবার মতোই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেনই বা শৈল্পিক কাজকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ করে দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম।
নাট্যকলা জাত পাত ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাট্যকলা সমাজের প্রতিকূল অবস্থাকে দূর করে সমাজে সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গের রূপ দিতে পারে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প শিল্পীদের প্রাপ্য স্থান দেবে এই আশা প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের স্বাগত জানাতে তাদের অভিনয় প্রস্তুত করেছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আসুন আমরা সেই নাটক উপভোগ করি। জাতির উন্নতি হোক এবং সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক ও দুষ্টের বিনাশ হোক।